চ্যানেল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি তোমাদের পরমাণু সম্পর্কে এবং নিউক্লিয়াস সম্পর্কে একটু ধারণা দিয়েছি। আমরা আশা করব যে তোমরা বাসায় সেগুলো দেখেছো ভালো করে পড়ে। এখন আজকে আমি দেখাচ্ছি পরমাণুর মডেল সম্পর্কে। মডেল বলতে বিভিন্ন বিজ্ঞানী মডেল দিয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ মডেল যারা দিয়েছে তা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর হচ্ছে বোর পরমাণু মডেল। এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি সেটা জানবো। রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে আমরা বলি যে সোলার সিস্টেম অ্যাটম মডেল, মানে সৌরজগতের সাথে এটাকে কম্পেয়ার করা হয়েছে। কেমন করে? সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে, ঠিক সেভাবে এই মডেলটাকে আমরা উপস্থাপন করব। তাহলে এখানে কি রয়েছে? কেটে থাকে আমাদের নিউক্লিয়াস, আর ইলেকট্রন থাকে তার চতুর্দিকে, ঠিক এভাবে। এটা হচ্ছে ইলেকট্রন, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এইটা কি? এটা হচ্ছে কক্ষপথ। তাহলে এর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, বাইরে ওকে প্রদক্ষিণ করে হচ্ছে ইলেকট্রন, আর যে পথে ঘুরে সেগুলোকে আমরা কক্ষপথ বলব। তাহলে এই মডেলের উপরে ভিত্তি করে কিছু এখানে বোর পরমাণু মডেলকে আমরা কয়েকটা পয়েন্ট আকারে এখানে দিয়েছি। প্রথমে কি? প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত একটি নিউক্লিয়াস থাকে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় খুবই ক্ষুদ্র, তাই না? এখানে নিউক্লিয়াসটা পরমাণুর আকারের তুলনায় খুবই ক্ষুদ্র। যেখানে নিউক্লিয়াসের ব্যাস যদি 10⁻⁻13 সেন্টিমিটার হয়, পরমাণুর ব্যাস হবে 10⁻⁻8 সেন্টিমিটার। আর 3 নম্বর পয়েন্টে আসছি, পরমাণুর সমস্ত ভর, একটা পরমাণুর যে ভর থাকে সমস্ত ভরটাই কি হয়? নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, মানে একটা নিউক্লিয়াসের ভরই হবে সে পরমাণুর ভর। তাহলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে একটা পরমাণুর বেশিরভাগ অংশই কি থাকে? ফাঁকা থাকে, মানে যেতটুকু ভর সবটুকুই কেন্দ্রেই থাকে, এটা একটা পয়েন্ট দিতে পারি। তারপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে সৌরজগতের ন্যায়, মানে এটাকে সোলার সিস্টেম বলা হচ্ছে, সৌরজগতের ন্যায় কি হয়? ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদাই কি করে? ঘুরতে থাকে, এবং এই ঘোরার ফলে একটা কেন্দ্রমুখী বল তৈরি হবে আর একটা কেন্দ্রবিমুখী বল তৈরি হবে। আচ্ছা, এই দুইটা বল কি হয়? কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলটা সমান হওয়ার কারণে ইলেকট্রন ঘোরার সময় সে নিউক্লিয়াসে পতিত হয় না, মানে কেন্দ্রের দিকে যে বলটা থাকে এবং বাইরের দিকে যে বলটা থাকে দুইটা পরস্পর সমান, যার কারণে সেখান থেকে ছিটকেও যায় না, আবার সে কেন্দ্রেও পতিত হয় না। তারপরে 6 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ অবস্থায় পরমাণু চার্জ শূন্য, মানে সাধারণ অবস্থায়। কিন্তু আমরা কি দেখি? নিউক্লিয়াস কি লিখেছি? পজিটিভ, আর ইলেকট্রন কি লিখছি? নেগেটিভ। নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। কাজেই আমরা তাদের চার্জ আছে কিন্তু বিপরীতমুখীর জন্য পুরো পরমাণুটাকে আমরা চার্জ নিরপেক্ষ হিসাবে গণ্য করব। আচ্ছা, এই মডেলটা 6টা পয়েন্ট আশা করি তোমরা ভালো করে পড়বে, এটা মুখস্থ রাখবে। তাহলে বোরের পরমাণু মডেল কি বলে? রাদারফোর্ডের পরমাণু মডেলের এই কয়টা যখন দেওয়া হলো, তারপরে তার মডেলটাকে নিয়ে বিভিন্ন বিজ্ঞানী আবার পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যাচ্ছে অনেক কিছু পরমাণু সম্পর্কে অনেক কিছুর ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না এই মডেলের তুলনায়। কি কি দেওয়া যাচ্ছে না? যেমন পরমাণুর আকার এবং আকৃতি সম্পর্কে আমরা কোনো ধারণা এখানে পাই না। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে বলতে পারি সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি? পরমাণুর আকার এবং আকৃতি সম্পর্কে আমরা ধারণা দিতে পারি না এই মডেল থেকে। বর্ণালীর কোনো ব্যাখ্যা আমরা এই মডেল থেকে দিতে পারি না। একাধিক ইলেকট্রনের যে পরিবহন, এখানে তো আমরা একটা ইলেকট্রনকে বুঝিয়েছি, কিন্তু কোনো পরমাণুতে একাধিক, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, এইটারও কোনো ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা দিতে পারছি না। তাহলে রাদারফোর্ডের পরমাণু এই কয়টা পয়েন্ট এবং
এবং তার সীমাবদ্ধতা, এগুলো আমরা ভালো করে শিখে নেব। তারপরে আসছি বোর পরমাণু মডেলে। বোর আবার যে পরমাণুর মডেলটা দিয়েছে সেখানে আমরা দেখতেছি কি ও হচ্ছে 1 নাম্বার কি দিয়েছে, শক্তি স্তর বিষয়ক মতবাদ, 2 নাম্বার দিয়েছে কৌণিক ভরবেগ মতবাদ, 3 নাম্বার দিয়েছে শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ। আচ্ছা, শক্তি স্তর বিষয়ক মতবাদগুলো কি? মতবাদটাতে তিনি বলেছেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে বিচরণ করতে পারে না। তিনি তাদের বিচরণ করার জন্য কতগুলো নির্দিষ্ট কক্ষপথ আছে এরকম একটা ধারণা দেন। তাহলে কি বলা যাচ্ছে যে কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে কোনোরূপ শক্তির বিকিরণ বা শোষণ না করে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করবে। আমরা এই কক্ষপথগুলোর নাম দিয়ে তিনি এই কক্ষপথগুলোর নাম দিয়েছেন যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। একে আমরা কি নাম দিয়েছে? প্রধান এই কক্ষপথগুলোর নাম দিয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ছোট হাতে n দ্বারা প্রকাশ করি। এই n এর মান কি হতে পারে? 1, 2, 3, 4 ইত্যাদি এরকম হতে পারে। তাহলে এই 1, 2, 3, 4 মানে nটা হচ্ছে যদি একটা ইলেকট্রন হয় তাহলে তার কোন শক্তি স্তরে থাকবে? 2টা হয়। এইকে আমরা আবার ক্যাপিটাল অক্ষর দ্বারা প্রকাশ করি, k, l, m, n এভাবে প্রকাশ করতে পারেন। আচ্ছা, তারপরে দ্বিতীয়টা কি দিয়েছে? কৌণিক ভরবেগ মতবাদ। আচ্ছা, কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ এর মান নির্দিষ্ট, যা h/2 পাই এর পূর্ণ সংখ্যার সরল গুণিত। তাহলে কৌণিক ভরবেগ, তাহলে আমরা কৌণিক ভরবেগ পাবো mvr = nh/2 পাই। এখানে কি m হচ্ছে, এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, তারপরে কি আছে v হচ্ছে গতিবেগ, আর কি ব্যাসার্ধ, আর হচ্ছে h হচ্ছে কি প্লাঙ্কের ধ্রুবক। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এর মান হচ্ছে 6.6, এর মান হচ্ছে 6.6 24 × 10⁻34 জুল সেকেন্ড। এখন এই মানগুলো আর m = কি পেয়েছি আমরা? প্রথমে 1, 2, 3 এরকম এই মানগুলো বসালে আমরা কৌণিক ভরবেগ বের করতে পারবো। তারপরে 3 নাম্বার দিয়েছে শক্তির বিকিরণ বিষয়ক মতবাদ। নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের একটিতে বিচরণকারী ইলেকট্রন কোনো শক্তি বর্জন বা শোষণ করে না, কেবলমাত্র স্থানান্তরের সময় সে কি করবে? শক্তির বিকিরণ বা শোষণ করবে। তাহলে স্থানান্তর কেমন করে মনে করো? এটা হচ্ছে নিউক্লিয়াস, এর পরমাণু হচ্ছে এ একটা স্তর, এ একটা শক্তি স্তর। মনে করলাম এটা হচ্ছে E1 আর এটা হচ্ছে E2। তাহলে যখন এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, যখন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আসবে তখন কি হবে? যখন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসবে তখন আমাদের বিকিরণ হবে শক্তি। যখন দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তর হবে তখন শক্তির বিকিরণ ঘটবে। আবার প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে যখন ইলেকট্রন স্থানান্তর হবে তখন কি হবে? শক্তির শোষণ হবে। তাহলে এই শক্তি বিকিরণ এবং শোষণ অর্থাৎ ডেল E = E2 - E1। আর যে শক্তি দ্বিতীয় থেকে প্রথম শক্তি স্তরে যদি
আসে তাহলে হচ্ছে শক্তির বিকিরণ হবে, আর প্রথম থেকে দ্বিতীয়টাতে গেলে শক্তির শোষণ হবে। এই দুইটা মান সবসময় ধ্রুবক হয়, কারণ যে পরিমাণ শক্তি সে বিকিরণ করবে সে পরিমাণ শক্তি সে শোষণ করবে। একটু অফ করো। প্রশ্ন আসে যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো দেখাও। তাহলে তোমরা এইটুকু মুখস্থ রাখলে যে কোনো প্রশ্ন আসলে দিতে পারবে। আবার দিতে পারে যে আচ্ছা বোর পরমাণু মডেল, পরমাণু মডেল, আর এইটা পেলাম আমরা বোর পরমাণু মডেল। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এরকম যে মনে করো এটা হচ্ছে মডেল, যেহেতু সৃজনশীল সেহেতু এখানে মডেল 2, এখানে মডেল 1 আর এখানে মডেল 2। এখন এই দুইটা দিয়ে বলবে তোমার এই দুইটার মডেলের মধ্যে তোমার কাছে কোনটা বেশি যুক্তিসঙ্গত মনে হয় সেগুলো তুমি লেখো। তখন দুইটা মডেল থেকে এরকম মানে সাদৃশ্য বৈসাদৃশ্য এগুলো তুমি উল্লেখ করতে পারো। এখন আমরা আসবো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি? আমরা হচ্ছে দেখলাম যে বোরের পরমাণু মডেলে দেখলাম না যে হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কতগুলো নির্দিষ্ট শক্তি কক্ষপথে পরিভ্রমণ করে, সেগুলোকেই আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বলি। সেই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা এখন জানব। কোয়ান্টাম সংখ্যা কি? পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, তারপরে ত্রিমাত্রিক বিন্যাস এবং ইলেকট্রনিক ঘূর্ণনের দিক, এই চারটি রাশিকে আমরা একত্রে কি বলবো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কয়টা বেরোবে? 4টা। কি কি? এক নাম্বার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, একে আমরা n দ্বারা প্রকাশ করব। 2 নাম্বার কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা, একে আমরা l দ্বারা প্রকাশ করব। 3 নাম্বার হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা, একে আমরা n দ্বারা প্রকাশ করব। এবং 4 নাম্বার হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, একে আমরা s দ্বারা প্রকাশ করব। তাহলে কোয়ান্টাম সংখ্যা 4টা কি কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই 4টি কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা সহজেই কি করতে পারবো? একটা ইলেকট্রনকে শনাক্ত করতে পারবো। যেমন আমরা যদি কারো একটা ঠিকানা জানি, কোনো একটা লোকের যদি আমাদেরকে ঠিকানা দেওয়া হয়, তাহলে সেই লোকটাকে আমরা শনাক্ত করতে পারবো। তাই সে কোথায় বাস করে সেটা আমরা জানতে পারবো, সে দেখতে কেমন সেটা আমরা জানতে পারবো। তো সেই রকমই এই কোয়ান্টাম সংখ্যাগুলো যদি জানি তাহলে একটা ইলেকট্রন সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো। তারপরে প্রথমে আসি 1 নাম্বার কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করেছি। তাহলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n ইকুয়াল টু, আমরা বোরের পরমাণু মডেলে দেখলাম n ইকুয়াল টু 1 2 3 4 এরকম যা কিছু হতে পারে। তাহলে একটা শক্তি স্তরে ঠিক কয়টা ইলেকট্রন থাকতে পারবে তা আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করতে পারবো। তাহলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে বা কোন কয়টা ইলেকট্রন আছে, তাহলে সেটাকে আমরা বের করতে কিভাবে বের করব? ইলেকট্রনের সংখ্যা বের করতে পারবো আমরা এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা। ইলেকট্রনের সংখ্যা, তার সূত্রটা হচ্ছে টুয়াইস n স্কয়ার। টুয়াইস n স্কয়ার। মনে করো n ইকুয়াল টু, আমরা ধরি কি n ইকুয়াল টু 1, তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হবে? n ইকুয়াল টু 1 মানে প্রথম শক্তি স্তর। তাহলে এখানে ইলেকট্রন কয়টা থাকবে? আমরা এই সূত্রে বসাই 2 ইকুয়াল টু n এর মান কত? 1, এর উপরে স্কয়ার, 1 এর উপরে স্কয়ার করলে কত হয়? 1ই হয়। তাহলে এই 1 2, তাহলে আমরা কি বলবো? যখন n ইকুয়াল টু 1 অর্থাৎ প্রথম শক্তি স্তর, তখন সেখানে আমাদের ইলেকট্রন কয়টা থাকে? 2টা। তারপরে যদি ধরি n ইকুয়াল টু 2, তাহলে সূত্রে বসা দেখি, সূত্রে বসালে কি হবে? 2 ইন্টু 2 স্কয়ার, তাহলে 2 2 4,
4 দুগুণ 8, তাহলে n ইকুয়াল টু যখন 2 মানে দ্বিতীয় শক্তি স্তর, সেখানে ইলেকট্রন কয়টা থাকবে? 8টা। এভাবে 3, 4 এভাবে বসায় কতটা ইলেকট্রন থাকে সেটা আমরা এখান থেকে বের করতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা। আচ্ছা, প্রধান কোয়ান্টাম সংখ্যা গেল। এখন কি আসবে? এখন সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার আবার কতগুলো উপশক্তি স্তর থাকে, এগুলোকে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বলি। তাহলে ইলেকট্রনের সহকারী শক্তি স্তরের কোন উপস্তরে ইলেকট্রন আছে তার সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করি। এল এর মান আবার কত হতে পারে? এল এর মান 0 হতে n মাইনাস এল পর্যন্ত, n মাইনাস এল পর্যন্ত। যখন আমরা কি দেখলাম n ইকুয়াল টু 1, তখন l ইকুয়াল টু কি হবে? 0। যখন n ইকুয়াল টু 2, তখন l এর মান হবে 1। আবার যখন n ইকুয়াল টু 3, তখন l এর মান হবে 2। এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন আসছি চুম্বক কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, যখন n ইকুয়াল টু 1, তখন l ইকুয়াল টু 0, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। এখানে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর তাহলে কয়টা? উপশক্তি স্তর হবে একটা। একটা হলে আমরা কি ধরবো? তখন আমরা বলবো এটা s ধরবো। আর যখন এখানে দ্বিতীয় শক্তি স্তর, তখন আমরা কি ধরবো? এখানে 2 এর জন্য কত আসছে আমাদের? সেটাকে কি ধরবো? s এর পরে কি আসে? p আসে না? তারপরে যখন এখানে 3, তখন sp, তারপরে d, তারপরে যখন 4 হবে তখন আমরা ধরবো l, তাহলে sp d l। এখন যখন n ইকুয়াল টু 1, তখন l এর জন্য s, যখন 2 তখন p, যখন 3 তখন d, যখন 4 তখন f হবে। এখন আমরা আসছি চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কি? চৌম্বক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে m। m কি হবে? মাইনাস l হতে 0 সহ প্লাস l পর্যন্ত। যেমন n ইকুয়াল টু 1, তখন আমরা l ইকুয়াল টু কি পেয়েছি? 0। আমরা m ইকুয়াল টু পাবো 0। তারপরে l ইকুয়াল টু 1, তখন আমরা m পাবো কি? -1, 0, +1। আমরা জানি না যে p l এর মান যখন 1, তখন কি পেয়েছি? p এর কয়টা স্তর থাকে? একটা p উপস্তরে px, py এবং pz। এই কারণে এখানে 3টা। যখন l ইকুয়াল টু 2, তখন m এর মান কি হবে? -2, -1, 0, +1 আর হচ্ছে +2। অর্থাৎ l ইকুয়াল টু 2 হলে d এর জন্য আমরা কয়টা পেয়েছি? 5টা না? dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার। এই 5টা উপশক্তি স্তর। এবং প্রত্যেকটা আর একটা কি থাকলো? ঘূর্ণায়ন কোয়ান্টাম সংখ্যা। এটা আমরা s দ্বারা প্রকাশ করেছি। s এর মান কি? প্রত্যেকটা ইলেকট্রনের জন্য একটা প্লাস আর একটা মাইনাস স্পিন দ্বারা প্রকাশ করা হয়। ধরো s ইকুয়াল টু, একটা যদি +1/2 হয়, তাহলে আরেকটা হবে s ইকুয়াল টু -1/2। প্রত্যেকটা ইলেকট্রনের এরকম বিপরীত ধর্মী দুইটা ইলেকট্রন। তারপরে আচ্ছা, এখান থেকে আমরা এখন কিছু কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে
সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস বলতে এগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। কেমন ধরনের দেখো, যখন n ইকাল টু 1 তখন আমরা কি পেলাম m ইকাল টু 0, m ইকাল টু 0, এবং আমরা এখান থেকে বলছি অর্থাৎ এটা প্রথম শক্তি স্তর। n ইকাল টু 1 মানে প্রথম শক্তি স্তর, এর উভয় স্তর বা অরবিটাল সম্ভব তা হচ্ছে শুধু কি হয় 1s, তাই না? একের জন্য যেমন ইলেকট্রন যাওয়ার জন্য প্রথমে কি 1s, এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে কি 1p বা 1d বা 1f এগুলো অসম্ভব, কারণ এগুলো 0, যাতে এখানে 1s শুধু হয়, 1p বা 1d বা 1f এগুলো অসম্ভব। যখন n ইকাল টু 2 দ্বিতীয় শক্তি স্তরের জন্য আমরা কি পেয়েছি, l এর মান কি পেয়েছি 0 এবং 1, অর্থাৎ এখানে দুইটা উপস্তর সম্ভব। কি হয় 2 এর জন্য, কি হয় 2 এর জন্য 2s আর কি হয় 2p। এখানে কি এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে 2d বা 2f এগুলো অসম্ভব। তাহলে প্রশ্ন এরকম দেয়, যখন 1s 2s বা 2p অরবিটাল গঠিত হলে 2d বা 2f অরবিটাল গঠিত হয় না কেন, তখন আমরা এইভাবে সলভ করতে পারবো। তারপরে যদি n ইকাল টু কি হয়, n ইকাল টু 3 হলে l এর মান কত পেলাম 0, 1 এবং 2, অর্থাৎ এখানে তিনটা। তাহলে 3 এর জন্য কি হবে 3s, 3p এবং 3d। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে 3f অসম্ভব। এরকম ভাবে প্রশ্ন আসে। তাহলে এখন কোয়ান্টাম পরমাণু মডেল, তারপরে মডেল থেকে কোয়ান্টাম সংখ্যা থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। এগুলো এখন বাসায় একটু দেখবে, এই টিপসগুলো মনে রাখবে যে n এর মান 1 হলে l এর মান কি হবে, m এর মানকে আমি এরকম ছক একটা সামনের ক্লাসে তোমাদেরকে দিয়ে দিব, যেটা তোমাদের অনেক উপকার হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।